নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল আর আমার সাথে রয়েছে সোমনাথ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বিবেকানন্দ যুবভারতীর ঠিক বাইরে। কিছুক্ষণ আগে একটা নাটকীয় কলকাতা ডার্বি দেখলাম আমরা সকলে, মোহনবাগান বনাম মোহামেডান। এই ম্যাচটা ঘিরে হয়তো সেরকম উত্তেজনা বা উন্মাদনা ছিল না ঠিকই, কারণ ডার্বি বললেও আমরা সেরকম সেই জমজমাট ডার্বির আশা আমরা কেউই রাখিনি। কারণ উল্টো দিকে মোহামেডান, তারা অলরেডি ট্রান্সফার ব্যানের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই কারণে তারা সেরকম কোনো ফুটবলারই সই করাতে পারেনি, বিদেশি সই করাতে পারেনি। কিন্তু উল্টো দিকে মোহনবাগান দলে বিদেশি না থাকলেও, তাদের বিদেশিরা এখনো পর্যন্ত শহরে না এলো, তাদের বেশিরভাগ ফুটবলাররাই কিন্তু ন্যাশনাল টিমে খেলার অভিজ্ঞতা রয়েছে। ধারাবাহিকে একটু এগিয়ে ছিল, সে কারণে আমরা মোহনবাগানকে ফেভারিট হিসেবে পিক করেছিলাম ঠিকই, কিন্তু ম্যাচটিতে কিন্তু নাটকের কিন্তু কমতি রাখেনি। ম্যাচের হাফ টাইমের আগে একটা নাটকীয় মোড় নেয় আপুইয়ার সেই রেড কার্ড, যেখানে মনে হয়েছিল হয়তো ম্যাচের রেজাল্ট অঘটন ঘটলে ঘটতেই পারে, মোহামেডান হয়তো সেই অঘটন ঘটাতেই পারে, কিন্তু শেষমেশ মোহনবাগানের সেই নেভার সে ডাই অ্যাটিটিউড সেটা আরও একবার কিন্তু প্রমাণ করলো সবুজ বন ব্রিগেড। এই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। আর প্রথমে যাকে নিয়ে আলোচনা করতেই হয় সে হচ্ছে লিস্টন কোলাসো। গত মরশুমে 17 নম্বর জার্সি পরে খেলছিলেন, এই মরশুমে তার জার্সি চেঞ্জ হয়েছে। তিনি বেরোনোর সময় বলে গেলেন মিডিয়াকে যে ম্যানেজমেন্টই এই সিদ্ধান্ত নিয়ে তাকে এই 7 নম্বর জার্সিটা দিয়েছেন, আর তিনি যেন সেই 7 নম্বর জার্সিকেই যেন অ্যাডমায়ার করলেন আজকের ম্যাচে। একদম সেই জার্সি নাম্বার 7-এর মতনই পারফরমেন্স দেখালেন আজকের ম্যাচে। আমার মনে হয় আজকে লিস্টন কোলাসো যদি আজকে সঠিক সময় না জ্বলে উঠতো, তাহলে হয়তো মোহনবাগানের আজকের ম্যাচটা বার করা একটু চাপ হয়ে যেত। আমি সোমনাথের কাছে যাবো ডিটেল রিভিউ অন লিস্টন কোলাসোস পারফরম্যান্স। একদমই, তুমি জার্সি নাম্বার যে কথাটা বললে, 7 নাম্বার জার্সি, অবশ্যই আমরা দেখেছি যে আইএসএল এর যে টিমগুলো হচ্ছে সেখানে কিন্তু 7 নাম্বার জার্সি বেশ ভালো উইঙ্গার্সরা পরে। আমরা রায়ান উইলিয়ামসকে দেখেছি, আমরা ইস্ট বেঙ্গলের রিচার্ড সেলিসকে দেখেছি, আমরা নোয়া সাদুইকে দেখেছি। তো অবশ্যই লিস্টনকে যে এই সম্মানটা জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, লিস্টন কিন্তু ঠিক সেই দামটাই দিয়েছে আজকে মাঠে। আজকে যেটা রাহুলদা বললো, লিস্টন যদি মাঠে না থাকতো তাহলে মোহনবাগানের কিন্তু এই ম্যাচটা বের করা ভীষণ টাফ হতো। আর পাশাপাশি যে কন্ট্রোভার্সিটা হয়েছে ফার্স্ট হাফের একদম শেষের দিকে 43 মিনিট নাগাদ কিন্তু আপুই একটা রেড কার্ড খায়, তারপরে কিন্তু ম্যাচটা বলতে পারেন যে একদম 50-50 হয়ে গেছিলো। তারপরে মোহামেডান ইকুয়ালাইজ করার পরেও যে লিস্টন যেভাবে খেলেছে, দুটো গোল করিয়েছে, নিজে সেকেন্ড গোলটা লিস্টন করিয়েছে এবং থার্ড গোলটা নিজে করেছে, যেভাবে লিস্টন আজকে খেলেছে অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ তিনিই হয়েছেন। এবং এই ফর্ম যদি লিস্টন ধরে রাখতে পারে তাহলে আমার মনে হয় যে মোহনবাগানে অনেক প্রবলেমের সমাধান হবে। অবশ্যই রবসান রবিনোর একটা ইনক্লুশন হয়েছে ফরেন উইঙ্গারের, পাশাপাশি এখন যদি লিস্টনও এরকম খেলতে দেয় তাহলে কিন্তু কোচ হোসে মলিনার মাথায় একটু চিন্তা থাকবে যে কাকে ছেড়ে কাকে খেলাবে। তো অবশ্যই লিস্টনের আজকে পারফরমেন্সে নতুন করে কিছু বলার নেই। ম্যান অফ দ্য ম্যাচ এই টাইটেলটাই জাস্টিফাই করে লিস্টনের পারফরমেন্স। আমরা বাকি প্লেয়ার নিয়েও কথা বলবো, তার আগে রাহুলদাও কিছু বলে নিক। রাহুলদা, অবশ্যই আমার মনে হয় লিস্টন কোলাসো নিয়ে আরেকটু অ্যাড করবো, যদিও আমরা আমাদের পোস্ট ম্যাচ লাইভে আমরা সমস্ত কিছু নিয়ে বিশ্লেষণ করেছি ঠিকই, কিন্তু লিস্টন কোলাসো এই একই জায়গা থেকে ফ্রি কিক বহুবার প্র্যাকটিস করেছেন এই কয়েকদিন প্র্যাকটিস গ্রাউন্ডে, এনসি যে ট্রেনিং গ্রাউন্ডে মোহনবাগান প্র্যাকটিস করেছিল। এমনকি যেটা অবাক করা বিষয়, কয়েকদিন আগে যে প্র্যাকটিস ম্যাচ খেলেছে মোহনবাগান তাদের ডেভেলপমেন্টাল সাইডের অ্যাগেনস্টে, সেই ম্যাচেও যে গোলটি হয়েছে ফ্রি কিক থেকে সেটা কিন্তু লিস্টন কোলাসোরই করা, ঠিক অলমোস্ট এই সেম পজিশন আর একটু পিছন থেকে করেছেন। তো সেখান থেকে বলে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আর লিস্টন কোলাসো সেই ট্রেনিং গ্রাউন্ড ফ্রি কিকই যেন আজকে যুবভারতীতে কিন্তু দেখালেন সমর্থকদেরকে। আই থিঙ্ক প্রিসাইজ ফ্রি কিক যাকে বলে, আর শুধু ফ্রি কিক নয়, গোটা ম্যাচটা আজকে হিরো লিস্টন কোলাসো, তাকে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাজিউট করা হয়েছে। আই থিঙ্ক সঠিক ডিসিশন। আমার মনে হয় লিস্টন কোলাসো একমাত্র আজকের এই মিনি ডার্বিতে তফাৎ করে দিয়েছে দুই দলের মধ্যে। তারপর যেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সেটা হচ্ছে আপুইয়ার যে রেড কার্ড। আমার মনে হয় মোস্ট অফ দ্য ফ্যান্স তারা মেনে নিয়েছে, তারা জানে যে রুল বুক বলছে যে এটা রেড কার্ড। হেডবাট হলে ফুটবলে কিন্তু পরিষ্কার রেড কার্ড, রেফারি রুল বুকে তাই রেফারি কিন্তু সেই মতো রেড কার্ডটা দেখিয়েছে আপুইয়াকে। এবার আপনারা বলতে পারেন যে সফট ফাউল হয়েছে, সফট হেডবাট করেছে আপুইয়া, সেই ক্ষেত্রে রেফারি যদি ইয়েলো কার্ড দেখাতো সেখানে আমার মনে হয় সেখানে খুব একটা আই থিঙ্ক প্রোটেস্ট করা উচিত ছিল না। ইয়েলো কার্ডও কিন্তু ঠিকঠাক ডিসিশন ছিল, কিন্তু রেড কার্ডও যেহেতু রেফারি দেখিয়েছে অ্যাকর্ডিং টু দ্য রুল বুক এই নিয়মটা রয়েছে, তো সেখানে আমার মনে হয় এটা নিয়ে আর বেশি আলোচনা করা উচিত। বাট এবার যেটা চিন্তাজনক বিষয় মোহনবাগানের জন্য সেটা হচ্ছে নেক্সট ম্যাচে তো আপুইয়াকে মিস করবে মোহনবাগান ঠিকই, কিন্তু আজকের এই রেড কার্ড অফেন্সটা যদি 2 ম্যাচ সাসপেনশনে পরিণত হয় তাহলে কিন্তু আপুইয়া ডায়মন্ড হারবার ম্যাচটাও কিন্তু মিস করবে, সেটা একটা বড় ধাক্কা হবে। কারণ বিএসএফ এর এগেনস্টে আমি জানি মোহনবাগান খুব একটা কঠিন চ্যালেঞ্জ ফেস করবে না ঠিকই, কিন্তু ডায়মন্ড হারবার ম্যাচ তারা কিন্তু একবারে পুনর্শক্তির দল নিয়ে নামছে এবারে। নেক্সট কালকে বিএসএফ এর বিরুদ্ধে তাদের স্প্যানিশ ডিফেন্ডার মাইকেল কোটাজারকে তারা পেয়ে যাচ্ছে অ্যাভেলেবেল তিনি। মোহনবাগান ম্যাচের আগে তারা
তাড়াতাড়ি করে তাদের নতুন যে দুটো সাইনিং ব্রাইট এনোভাকে এবং আরেকজন নাইজেরিয়ান সানডেকেও নিয়ে আসার চেষ্টা করছে। তো সেই ম্যাচটা টাফ হবে মোহনবাগানের। এবার সেই ম্যাচ যদি আপুইয়াকে মিস করে খুব চাপ হবে কিন্তু হোসে মলিনা কেন বললাম, আপনারা বললেন যে বাস্তব রয় কোচিং করাচ্ছে এই ম্যাচে। হোসে মলিনা আজকে মধ্যরাতে কিন্তু কলকাতায় পা রাখছে, কাল থেকে তারই তত্ত্বাবধানে কিন্তু ডুরান্ডের প্রস্তুতি রিজিউম করবে মোহনবাগান দল। আমি সোমনাথের কাছে আসবো, অভিষেক সিংকে নিয়ে কথা বলবো, অভিষেক কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। বাট তার আগে আমি সোমনাথের কাছে একটু ছোট্ট করে বিশালকে নিয়ে একটু মতামত জানতে চাইবো। বিশালকে উইথ ক্যাপ্টেন্স আর্মব্যান্ড প্রথমে একটু নড়বড়ে লাগছিল, বাট তারপর আবার সেই পূর্ণ বিশালকে একদমই আজকে মনে হয় যতদূর আমরা জানি বিশালকে নিজের 100 ম্যাচ খেলছে মোহনবাগান জার্সিতে, সেই ম্যাচে ক্যাপ্টেন্স আর্মব্যান্ড পরে নামা কিন্তু অবশ্যই একটা গর্বের বিষয়। বিশালকে প্রথম দিকে একটু নড়বড়ে লাগলেও লাস্টে 88 মিনিটে যে ডিসাইসিভ সেভটা বিশালকে করেছে পা দিয়ে, সেটা আমার মনে হয় যে ওটাই ম্যাচের একদম কি বলবো একদম হাইলাইট ছিল। ওইটা যদি কোথাও না কোথাও গোল হয়ে যেত তাহলে 2-2 করে মোহনবাগানকে কিন্তু 2 পয়েন্ট অবশ্যই যুবাবতীতে ফেলে আসতে হতো। অবশ্যই এটাই হচ্ছে বড় প্লেয়ারের এক্সাম্পল, যেখানে মোটামুটি একদম লাস্টের দিকে একটা ইনস্ট্যান্সে যেখানে ম্যাচ তারা বার করে আনতে পারে, সেটাই কিন্তু বড় প্লেয়ার বানায়। বিশাল কায়েত হয়তো আজকে কিছু মিস্টেক্স করেছেন, কিন্তু সেই সেভটা কিন্তু একদম পুরো বিশাল কায়েতের আজকে বলতে পারা যায় আরেকটা হিরো বানিয়ে দিল। তো অবশ্যই বিশাল কায়েত ভালো খেলছে, আরও ভালো খেলবে আমার মনে হয়। ক্যাপ্টেন্স আর্মব্যান্ড যখন একবার পেয়ে গেছেন তিনি, তো একটা সিনিয়র প্লেয়ার হিসেবে, একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসেবে আমার মনে হয় যে মোহনবাগান সমর্থকরা আরও অনেক কিছু আশা করতে পারে বিশাল কায়েত থেকে। একদমই তাই। বিশালকে আই থিঙ্ক ক্যাপ্টেন পারফরমেন্স প্রথম দিকটা একটু নড়বড়ে লাগছিল, বাট তারপর আবার নিজেকে সেটেল করে নিয়েছে আমরা সিজনের শুরুতে। তাই এখনো পর্যন্ত সেই গ্রিপ ক্যাচ ঠিকঠাকভাবে হচ্ছে না একটু, আমার মনে হয় আর কয়েকটা প্র্যাকটিস সেশনের মধ্যে বিশাল কেত উইল বি পারফেক্ট। আর মোহনবাগান যে বিদেশি গোলকিপিং কোচ তিনিও চলে আসেন হোসে মলিনার সাথেই, তো তার আন্ডারে বিশাল কেত কোচিং করে আমার মনে হয় আবার সেই আগের ফর্মে আমরা দেখবো বিশাল কেতকে। এবার হচ্ছে অভিষেক সিং, আজকে তার ডেবিউ হলো সবুজ মেরুন জার্সিতে। লেফট ব্যাকে আমরা গত কয়েক মৌসুম ধরে আমরা খেলতে দেখে আছি শুভাশিস বোসকে, বাট তিনি যেহেতু এখনও ম্যাচ রেডি হয়নি, সবেমাত্র 2-3 দিন আগেই তিনি মোহনবাগান ট্রেনিংয়ে যোগ দিয়েছেন, সেই কারণে বাস্তব রয়ের হাতে একমাত্র অপশন ছিল অভিষেক সিং। তাকে আজকে খেলিয়ে দেখে নিল। অভিষেক সিংয়ের পারফরমেন্সে আমি সোমনাথের কাছেই যাবো প্রথমে, কারণ সোমনাথ আমাকে বলছিল, অভিষেক সিংয়ের রিপোর্ট কার্ড আমাকে দিচ্ছিল, কয়েকটা ভুল ত্রুটি সোমনাথ বার করেছে, তো সেটা নিয়ে একটু সোমনাথ বলো, তারপর আমি বলবো। না অবশ্যই লেফট ব্যাকে আজকে অভিষেক স্টার্ট করে মোহনবাগানের ডেবিউ ম্যাচ, তার অবশ্যই একটা প্রেশার থাকে, অ্যাডেড প্রেশার। পাঞ্জাবে যে প্রেশারটা ছিল না সেটা অবশ্যই কলকাতাতে খেলার সময় তিনি অনুভব করেছেন, আজকেও করেছেন। এবং কোথাও না কোথাও ফার্স্টের দিকে অভিষেককে ভালোই লাগছিল। আমরা জানি যে জাতীয় দলের প্লেয়ার কিন্তু এরকমই হয়, ক্লাস অ্যাপার্ট হয় বাকিদের থেকে। কিন্তু পাঞ্জাবে যখন অভিষেক খেলছিল তখন কিন্তু কোথাও না কোথাও একটু ছোটো মাঠ ছিল, অভিষেককে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে একটুখানি ইজি হচ্ছিল। কিন্তু যুবভারতী যেহেতু, সেখানে কিন্তু অভিষেক নিজের যে আশেপাশের মাঠটা আছে সেটা কিন্তু অনেক বেশি বড় পাচ্ছিল, চওড়া পাচ্ছিল, এবং কোথাও না কোথাও ম্যান মার্ক করতে একটু হলেও অসুবিধা হচ্ছিল। কিন্তু যেরকম আমরা বলে থাকি ক্লাস প্লেয়ার, সেকেন্ড হাফে কিন্তু সেই জিনিসটা অভিষেক বুঝতে পারে এবং অনেকটা স্লো হয়ে যায় নিজে। স্লো হয়ে কিন্তু যেই লালথান কিমা এরা খেলছিল তাদেরকে কিন্তু সহজেই ম্যানমার্ক করতে পারছিল, বল ইন্টারসেপ্ট করতে পারছিল। তারা যখন অ্যাটাকের বড় অ্যাটাক করছিল, প্রেস করছিল, তখন কিন্তু অভিষেক সুন্দর বলটাকে শিল্ড করে ক্লিয়ার করে দিচ্ছিল। তো এটাই আমার মনে হয় বড় প্লেয়ারের জিনিস, এবং অভিষেক যত আরও খেলবে আমার মনে হয় যে বেটার হবে। আশিস রায়ের ক্ষেত্রে রাহুল দাও বলছিল যে কোথাও না কোথাও একটুখানি সমস্যা হচ্ছে আগের মরশুমে যেটা হচ্ছিল, সেই দিক থেকে যদি অভিষেক ভালো খেলতে পারে তাহলে অবশ্যই রাইট ব্যাকে কিন্তু অভিষেকই স্টার্ট করতে পারে, শুভাশিস বোস লেফট ব্যাকে স্টার্ট করতে পারে। এইভাবেই কিন্তু মোহনবাগানের ডিফেন্সটা সাজাতে পারে হোসে মলিনা। আমার মনে হয় আজকে অভিষেক সিংয়ের অ্যাটাকিং অ্যাবিলিটি আমরা খুব একটা টের পাইনি, আর সেটার কারণ অবভিয়াসলি লিস্টন কোলোসও আজকে অসাধারণ পারফর্ম করেছেন। বাঁ দিকের উইংটা, বাঁ দিকের চ্যানেলটা দিয়ে আক্রমণে তিনি যেভাবে খেলেছেন, অভিষেক সিংয়ের খুব একটা দরকার পড়েনি ওভারল্যাপে যেতে। তার ডিফেন্সিভ ট্রেডগুলো আজকে আমরা দেখলাম, সেটা আই থিঙ্ক ভালো। বেশ অনেক সময় অপোনেন্ট উইঙ্গারকে তিনি চ্যালেঞ্জ করছিলেন, অপোনেন্ট উইঙ্গারকে আজকে বলতে গেলে বেশিরভাগ সময়টাই ম্যাচে তিনি খুব একটা বেশি কাজ করতে দেননি ঠিকই, কিন্তু অপোনেন্ট উইঙ্গার কে ছিলেন? লালথান কিমা মোহামেডানে। যখন আমরা দেখবো লালিনজওয়ালা ছাংতের বিরুদ্ধে পরীক্ষিত হচ্ছে অভিষেক সিং এবং বাকি যে উইঙ্গার তাবর উইঙ্গাররা রয়েছে আমাদের আইএসএলে বা ডুরান্ড কাপে, যদি অপোনেন্ট টিমের বিদেশিদের এগেনস্টে যখন পরীক্ষিত হতে দেখবো অভিষেক সিং, আই থিঙ্ক তখন তাকে নিয়ে রিপোর্ট বানানোটা ঠিক হবে। বাট আজকে তার ডেবিউ ওয়াজ ডিসেন্ট, বেশি আই থিঙ্ক কথা বলার উচিত হবে না ঠিকই, কারণ বেশ কয়েকটা ইনস্ট্যান্সে কিন্তু বেশ ইমপ্রেস করেছে। আর আমার মনে হয় অভিষেক সিংয়ের শুধু তিনি একটা ফ্ল্যাঙ্কে যে খেলতে পারে তা কিন্তু নয়, রাইট ব্যাক চ্যানেলও তিনি খেলতে পারেন, আশিস রায়ের জায়গাও তিনি কিন্তু খেলতে পারবেন, রাইট ব্যাক আর লেফট ব্যাক দুটো পজিশনেই তিনি খেলতে পারেন। সুতরাং আশিস রায়ের যে আজকে আমরা যে কয়েকটা ভুল ত্রুটি দেখলাম, তাকে কিন্তু এবার অনেকটা অ্যালার্ট হয়ে যেতে হবে। গত মরশুমে তার কোনো কম্পিটিটর ছিল না বেঞ্চে, আর তিনি
ইনকনসিস্টেন্ট ছিলেন, কয়েক ম্যাচে নজর কাড়ছিলেন ঠিকই, বাট কয়েকটা ম্যাচে তাকে ইনকনসিস্টেন্ট লেগেছে, কিন্তু এই মৌসুমে কিন্তু তার রেহাই নেই। তিনি যেই মুহূর্তে ইনকনসিস্টেন্ট হয়ে যাবে, যেই মুহূর্তে মলিনা অখুশি হবে তাকে নিয়ে, তখনই কিন্তু মলিনার হাতে আরেকটা অপশন রয়েছে ইন অভিষেক সিং। শুভাশিস বোসকে কিন্তু লেফট ব্যাকে তখন খেলে দিতে পারে, অভিষেক সিংকে রাইট ব্যাকে খেলে দিতে পারে। সুতরাং দ্য বিগার পিকচার ইজ মোহনবাগান এবার ডিফেন্সও কিন্তু বেশ অনেকগুলো অপশনস রয়েছে। সব শেষে আমরা দুটো আরও বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে মোহনবাগান একদম প্রথম ম্যাচে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। দ্য বিগার পিকচার অবভিয়াসলি উইল বি নকআউটে মোহনবাগান কোয়ালিফাই করলে যে অপোনেন্ট পড়বে সেই নকআউটের জন্য কতটা তৈরি হতে, আর কি কি প্রয়োজনীয় মোহনবাগান টিমের জন্য। এবং দ্য বিগার আরেকটা যেটা বড় পিকচার সেটা হচ্ছে অবভিয়াসলি এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, যেটা মিড সেপ্টেম্বরের ম্যাচ রয়েছে। আর যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মোহামেডান কিন্তু আজকে ডুরান্ট থেকে ছিটকে গেল বলতে গেলে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। বাট প্রথমে ইস্ট বেঙ্গল অনেকটা আগে প্রিসিজন স্টার্ট করেছে। আমরা ইস্ট বেঙ্গলের মোহাম্মদ রাশিদকে দেখে ইমপ্রেস হয়েছি। দুদিন এসে ট্রেনিং করে 90 মিনিটের ম্যাচ খেলেছেন তিনি। আজকে মোহনবাগানের ফিটনেস নিয়ে কি বলবে এবং নিজেদের মধ্যে পাসিং কম্বিনেশন আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কি বলবে, কারণ আজকে মোহনবাগানকে দেখলাম একজন ফুটবলার সুহেল বাচ্চারা সকলে কিন্তু 90 মিনিটের ম্যাচ খেললো প্রথম ম্যাচে। আমার মনে হয় যে মোহনবাগান যেখানে মোটামুটি 7-9 দিন হলো তাদের প্রিসিজন শুরু করেছে, সেখান থেকে আজকে যে রেজাল্টটা হয়েছে অবশ্যই কিন্তু সেটা একটা খুবই পজিটিভ রেজাল্ট মোহনবাগানের জন্য। আমরা দেখেছি মোহামেডানের যে এই টিমটা, এটা কিন্তু সিএফএল এর 6টা ম্যাচ খেলেছে, ডায়মন্ড হারবার ম্যাচ খেলেছে, তো এইটা তাদের 8 নম্বর ম্যাচ হয়েছিল। তো অবশ্যই ম্যাচ ফিটনেসের দিক থেকে মোহামেডান অনেকটাই এগিয়ে ছিল। মোহনবাগান তাদের এই মরশুমের প্রথম ম্যাচ ছিল, পাশাপাশি অনেক কিছু ডোমেস্টিক প্লেয়ার এখনও তারা কিন্তু আসেনি। মনবীর সিং চোটের জন্য এখনও রেডি হননি, শুভাশিস বোস এখনও রেডি হননি, পাশাপাশি আমি যদি কথা বলি বিদেশিরা এখনও আসেনি। সেইখান থেকে আমার মনে হয় যে ডিসেন্ট রেজাল্ট মোহনবাগানের জন্য। অ্যাডেড টু দ্যাট আমার মনে হয় ফার্স্ট হাফে যে লাল কার্ডটা খেয়েছিল তারপরেও কিন্তু যেভাবে ম্যাচটাকে বের করেছেন মোহনবাগান, আমার মনে হয় এর থেকে ভালো রেজাল্ট হতে পারে না। বাস্তব রয়ে আজকে বেশ খুশি হয়ে ড্রেসিং রুমে যাবেন। এবং আমার মনে হয় হোসে মলিনা যে আসছেন তিনিও কিন্তু প্লেনে অবশ্যই ম্যাচটা দেখছেন এবং তিনিও কিন্তু খুবই খুশি হয়েছেন এই রেজাল্ট দেখে। আপাতত হোসে মলিনার যেই একটা স্টার্ট দরকার ছিল বা একটা বেস দরকার ছিল, সেটা কিন্তু আমার মনে হয় বাস্তব রয়ের ছেলেরা করে দেখিয়েছে। বাস্তব রয় সেই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করেছে। মোহনবাগানের যেটা দরকার ছিল আজকে 3 পয়েন্ট ম্যাক্সিমাম, এমন না যে গোল ডিফারেন্সের বেশি দরকার ছিল, অন্য কিছু বেশি দরকার ছিল, স্ট্রেট কাট 3 পয়েন্ট দরকার ছিল, তারা আজকে পেয়েছে। আমার মনে হয় যে ব্যাস মোহনবাগানের জন্য এটাই সাফিসিয়েন্ট ছিল। একদমই তাই। আমার মনে হয় মলিনা ম্যাচ না দেখতে পারলেও তিনি রিপোর্ট কার্ডটা কালকেই পেয়ে যাবেন বাস্তব রয়ের হাত থেকে। কাল থেকে দায়িত্ব চলে যাচ্ছে হোসে মলিনার হাতে। বাস্তব রয় অবভিয়াসলি থাকবেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তিনি এই কদিন মোহনবাগান যা যা করেছে প্র্যাকটিসে, ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ফুটবলাররা, সেই রিপোর্ট কার্ডটা তার হাতে দিয়ে দেবেন। কাল থেকে মলিনা এবং যে ফিজিক্যাল ট্রেনার যিনি ছিলেন তার আন্ডারে মোহনবাগান গত মৌসুমে খুবই ভালো করেছেন। খুব কম প্লেয়ারকে আমরা চোট আঘাতে ভুগতে দেখেছি, তিনিও চলে আসেন, এমনকি গোলকিপার কোচও চলে আসেন। সুতরাং এবার তাদের আন্ডারে এবার মোহনবাগান কিন্তু তাদের প্রস্তুতি আবার কন্টিনিউ করবে। ডুরান্ড কাপের নকআউট অবভিয়াসলি একটা বিগার পিকচার, সেখানে কোয়ালিফাই করা মোহনবাগানের প্রধান লক্ষ্য হবে ঠিকই, কিন্তু তারপর যেটা সব থেকে বড় পিকচার সেটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, যেটা হচ্ছে মিড সেপ্টেম্বরে মোহনবাগানের প্রথম ম্যাচ। তার আগে দলটাকে কিন্তু আরও কম্পিটিটিভ করাটাই কিন্তু প্রধান লক্ষ্য হবে মোহনবাগানের। সেটাই দেখার বিষয় হবে কতটা টিমকে সেইভাবে তৈরি করতে পারে। লাস্ট মোহামেডান নিয়েই শেষ করব, সেটা হচ্ছে মোহামেডান নিয়ে সত্যি খুব একটা দুঃখজনক ছবি মোহামেডান শিবিরে। কারণ আমরা দেখেছি আইএসএলের গত মৌসুমের আইএসএল শেষের দিক থেকে টিমটা স্ট্রাগল করছে অন অ্যান্ড অফ দ্য ফিল্ড। এখন এই মুহূর্তে কিন্তু ফিফা ব্যান চলছে, টিমটা সেখানে কোনো রকম প্লেয়ার রেজিস্টার করাতে পারছে না। আর তাছাড়াও ইনভেস্টার নিয়েও কিন্তু অনিশ্চয়তা রয়েছে। আমরা কয়েকদিন আগে শুনেছিলাম যে ইনভেস্টার কনফার্ম হয়ে গেছে ঠিকই, কিন্তু এখনও কিন্তু নিশ্চিত হয়নি ইনভেস্টার। শেষমেশ তারা আইএসএল খেলবে নাকি সেটা নিয়েও একটা বড় প্রশ্নচিহ্ন থাকছে। যেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান এত ভালো করছে, যেখানে ডায়মন্ড হারবারের মতন নতুন টিম উঠে আসছে কলকাতার ফুটবলে, সেখানে আরেক প্রধান যাদের লেগেসি রয়েছে, যাদের ইতিহাস রয়েছে, তারা স্ট্রাগল করছে। এটা কিন্তু কমপ্লিট পিকচার হচ্ছে না বাংলার ফুটবলের জন্য। আমি আর সোমনাথ আমরা সকলে আশা করব যে খুব শীঘ্রই মোহামেডান যেন কম্পিটিটিভ হয়ে ওঠে লাইক মোহামেডান অ্যান্ড ইস্ট বেঙ্গল। অন দ্যাট নোট উইল এন্ড দিস শো। যদি আপনাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করছি ভিডিওটা। যুবভারতী থেকে সাইন অফ করছি আমি আর সোমনাথ। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।